আজ টিফিন বক্স আপনাদেরকে শোনাবে লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত বিখ্যাত মহিলা গোয়েন্দা চরিত্র মিতিন মাসির গল্প। বিশিষ্ট মহিলা বাংলা সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর জন্ম 10ই জানুয়ারি 1950 এবং মৃত্যু 12ই মে 2015। সুচিত্রা ভট্টাচার্য 1950 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি ভারতের বিহারের ভাগলপুরে মামার অফিস পাড়ায় এলে একবার করে লালবাজারে ঢু মেরে যায় মিতিন। ডিসি দিদি অনিশ্চয় মজুমদারের ঘরে বসে কিছুক্ষণ চাটা খায়, গল্প সল্প করে। পেশার সূত্রে অনিশ্চয়ের সঙ্গে তার সৌহার্দ্য অনেক বেড়েছে। সাংঘাতিক ব্যস্ততা না থাকলে অনিশ্চয়ও তাকে দেখলে খুশি হন খুব, মহানন্দে আড্ডা জমান। সময়টা মিতিনের মন্দ কাটে না, শিক্ষা লাভ হয়। অনিশ্চয়ের দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতার কাহিনী শোনাও তো এক ধরনের শিক্ষাই। বিকেলে চেম্বারে পা রাখতেই ডিসি সাহেব হৈ হৈ করে উঠলেন। আরে ম্যাডাম, আসুন আসুন আসুন, ভালো দিনেই এসেছেন। আজ খাঁচায় এক আজব চিড়িয়া ধরা পড়েছে। চিড়িয়া? মিতিন ভুরু কোঁচকাল। ইয়েস, চিড়িয়া, বুলবুলও বলতে পারেন। কাঁধের দোপাট্টা ঠিক করতে করতে মিতিন চেয়ারে বসল। কি কেস বলুন তো? পরশু খবরের কাগজে পড়েছিলেন, আলিপুরের মাল্টি স্টোরেড বিল্ডিং আকাশলীনায় এক পঙ্গু তরুণের রহস্যজনক মৃত্যু। সৌম্যরূপ চৌধুরী? বয়স 33, ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অ্যাপারেন্টলি মনে হয়েছিল হার্ট অ্যাটাক, কিন্তু ডাক্তার ফাউল প্লে আছে বলে সন্দেহ করেছে। বাহ, খুব খুঁটিয়ে পড়েছেন তো। টেবিলের পেপার ওয়েটটাকে এক পাক ঘুরিয়ে দিলেন অনিশ্চয়। বডি আমরা পোস্টমর্টমে পাঠিয়েছিলাম। ইটস আ কেস অফ প্ল্যান্ড হোমিসাইড। তাই? সর্বত্র তো আমাদের কলকাতা পুলিশের বদনাম, আমাদের নাকি 18 মাসে বছর। আর এই কেসের মার্ডারার আজই কট, উইদিন 72 ঘন্টা। আচ্ছা, আপনারা দেখছি তাহলে সত্যিই জেগে উঠেছেন। মিতিন একটু ঠাট্টা করার লোভ সামলাতে পারল না, হাসতে হাসতেই বলল, তা সেই দুরাত্মাটি কে? খুব তো গোয়েন্দাগিরির এজেন্সি খুলে পয়সা কামাচ্ছেন। গেস করুন তো।
কে? আমি কি করে বলবো? কেসটার আমি কি বা জানি? মিতিন চুল দোলালো। হবে কোনো শত্রুপক্ষ। শত্রু তো বটেই, যাকে বলে জাত শত্রু। অনিশ্চয় দাঁত ছড়িয়ে হাসলেন। বুঝলেন না তো? আরে ম্যারেড মানুষের জাত শত্রু তো একজনই, স্ত্রী, ওয়াইফ। ওয়াইফ। বউ খুনি? মিতিন পলকে টান টান। আগে হ্যাঁ, বধূ হত্যার খবর পড়ে আপনারা তো খুব তিরিং বিরিং লাফান, কথায় কথায় বরের নামে 498 ঠুকছেন। স্বামী হত্যার কেস শুনেই অমনি কানে লেগে গেল। হ্যাঁ, তা নয়, তবু কাগজে পড়লাম লোকটা পঙ্গু ছিল। আপনারা সব পারেন ম্যাডাম, মেয়েদের ডিকশনারিতে দয়া মায়া বলে কোনো শব্দ নেই। অনিশ্চয় নড়ে চড়ে বসলেন। ভাবতে পারবেন না কিভাবে খুন করেছে, একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার ইন আ মোস্ট স্যাভেজ ম্যানার। কিরকম? এয়ার এমব্লিজম, ফাঁকা সিরিঞ্জের বাতাস ভিকটিমের বডিতে পুশ করে, সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট, অক্কা। ও নো, এই মেথডের খুন তো সহজে ধরা যায় না। সেই জন্যেই তো চান্সটা নিয়েছিল। তবে ঝানু ডাক্তারের চোখ এড়াবে কি করে? সিরিঞ্জে বেশ কয়েক ড্রপ ব্লাড এসে গিয়েছিল, দেখেই ডাক্তার বলে দিলেন এটা নর্মাল ইঞ্জেকশন পুশ করবার কেস নয়। দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ইন্টারেস্টিং তো বটেই, তবে সিম্পল। গল্প একেবারে 2 2 4। আচ্ছা, কিরকম কিরকম? হ্যাঁ, কৌতূহল হচ্ছে তো? কিউরিওসিটি, দাই নেম ইজ ওম্যান। আহা, বলুনই না। বলছি, আমি নিজে ইনভেস্টিগেশনে গেছিলাম, আপনাকে পুরো ডিটেল দিয়ে দিচ্ছি। দেখুন কোনো ফাঁক ফোকর খুঁজে পান কিনা। তার আগে বলুন, চা খাবেন না কফি? কফি চলুক। বেল বাজিয়ে কফি বিস্কিটের অর্ডার দিয়ে সৌম্যরূপ উপাখ্যান শুরু করলেন অনিশ্চয়। তার গল্প বলার ভঙ্গিটি বেশ বৈঠকি ধরনের। তাড়িয়ে তাড়িয়ে রসিয়ে রসিয়ে বলেন কিছুটা, থেমে যান হঠাৎ হঠাৎ, লক্ষ্য করেন শ্রোতার প্রতিক্রিয়া। টুকরো টাকরা নিজস্ব টিপ্পণীও জোরেন মাঝে মাঝে, তাতে গল্প আরো জমে যায়। গল্পের মধ্যে আজ ছেদও পড়ল অল্প স্বল্প। ফাইল হাতে অফিসাররা ঢুকছে, শৈশাবুত করিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা পেজে উঠছে টেলিফোন। মোটামুটি কাহিনীটা এরকম। সৌম্যরূপ চৌধুরীর সঙ্গে চিত্রলেখা রায়ের বিয়ে হয়েছিল বছর 4 আগে। প্রেমের বিয়ে নয়, সম্বন্ধের বিয়ে। চিত্রলেখার বাপের বাড়ির অবস্থা ভালোই। বাবা রেলের অফিসার, মা স্কুলে পড়ান। চিত্রলেখা তাদের একমাত্র সন্তান। বেহালায় তাদের নিজস্ব দোতলা বাড়ি। সৌম্যরূপরাও পয়সাওয়ালা ঘর। বাবা ডাক্তার ছিলেন, নিউরোলজিস্ট, ভালোই পয়সার ছিল। মাও যথেষ্ট শিক্ষিত, MA পাস, তবে নির্ভেজাল হাউসওয়াইফ। সৌম্যরূপের একটি ভাইও আছে, অভিরূপ। অনিশ্চয়ের মতে সেটি একটি অকাল কুষ্মাণ্ড। 26-27 বছর বয়স হয়েছে, চাকরি বাকরির কোনো চেষ্টা নেই। বাপের রেখে যাওয়া পয়সায় খায় দায়, মস্তি মানায়। পপ মিউজিক না র‍্যাপ মিউজিক কিসের একটা দলে ঝ্যাং ঝ্যাং এদিক ওদিক গিটার বাজিয়ে বেড়ায়। পড়াশোনার তো ওর গ্র্যাজুয়েশন অব্দি, তাও কেঁদে কোকিয়ে। লেখাপড়ায় ব্রিলিয়ান্ট ছিল সৌম্যরূপ। হায়ার সেকেন্ডারিতে প্রথম 100 জনের মধ্যে ছিল। চাকরিও সে খুব একটা খারাপ করতো না। মাত্র 29 বছর বয়সেই পিটারসন ইন্ডিয়ার ডেপুটি মার্কেটিং ম্যানেজার। চিত্রলেখাও হাইলি কোয়ালিফাইড, ফিজিওলজির MSc। অর্থাৎ সৌম্যরূপ আর চিত্রলেখা ছিল পারফেক্ট গুড ম্যাচ। বিয়ের পর দুজনের দিব্যি ছিল। প্রবলেম শুরু হলো বিয়ের মাস 6 পর থেকে। দুজনে দার্জিলিং গ্যাংটক বেড়াতে গিয়েছিল। সেখানে নাকি কোনো পাথুরে রাস্তায় আছাড় খেয়েছিল সৌম্যরূপ। তখন থেকেই তার অসুখের সূত্রপাত।
প্রথমে স্যাক্রোইলিয়াটিস, কোমরে অসহ্য ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। জ্ঞানটাকেই ডাক্তার দেখিয়েছিল। কলকাতায় ফেরার পর ছেলের বাবাই ছেলের চিকিৎসা করতে থাকেন। এমন সময় চিত্রলেখা একটি চাকরি পেয়ে গেল কলেজে। শ্বশুর শাশুড়ির বিশেষ মত ছিল না, সমরূপের তো ছিলই না। তবু সবার আপত্তি উপেক্ষা করে চাকরিতে যোগ দিল মেয়েটা। সম্ভবত তখন থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়ে পড়ে। নিজের চাকরি যখন যায় তখনই বউ একটা ভালো কাজ পেয়ে গেল, কটা স্বামী বা এই অবস্থা খুশি মনে মেনে নিতে পারে? ইতিমধ্যে সৌম্যরূপের অসুস্থতা আরো খারাপের দিকে গড়াচ্ছিল। বাবা নিজে তো চিকিৎসা চালাচ্ছিলেনই, এককারই স্পেশালিস্টও এনে দেখিয়েছেন, কিন্তু লাভ হচ্ছিল না কোনো। বছর দেড়েকের মাথায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ল সৌম্যরূপ। শিরদাঁড়া একদম স্টিফ, যাকে বলে ব্যাম্বু স্পাইন। সর্বক্ষণ হাত পা ঝিনঝিন, ঘাড়ে কোমরে ব্যথা, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বেচারিকে সম্পূর্ণ ইনভ্যালিড করে দিল। এরকম একটা সময় সৌম্যরূপের বাবা হঠাৎ মারা যান। হঠাৎই সেরিব্রাল অ্যাটাক। ছেলের চিন্তায় ভয়ঙ্কর উদ্বিগ্ন থাকতেন, বোধহয় তারই পরিণাম। ভদ্রলোকের মৃত্যুর বছর খানেকের মধ্যেই চিত্রলেখা শ্বশুর বাড়ি ছেড়ে বেহালায় বাপের বাড়ি চলে যায়। তারপর থেকে একদমই আর যেত না সৌম্যরূপের কাছে। কিন্তু হঠাৎ গত সোমবার সন্ধেবেলা চিত্রলেখা সৌম্যরূপের বাড়ি এসে হাজির, স্বামীকে ডিভোর্স পেপার সই করানোর জন্য। আধ ঘন্টা 1 ঘন্টা মতন ছিল। সে চলে যাওয়ার পরই ছেলেটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সৌম্যরূপের মা ছেলের হার্ট অ্যাটাক হয়েছে ভেবেই তড়িঘড়ি ডাক্তারকে কল দেন, কিন্তু ডাক্তার এসেই গোটা ব্যাপারটা ঘুলিয়ে দেয়। বছর 2 ধরেই সৌম্যরূপের হাতে স্ক্যালপ ভেন সেট লাগানো থাকতো। ইঞ্জেকশন দিয়ে আর শিরা খুঁজে পাওয়া যেত না বলে ওই স্ক্যালপ ভেন সেটের মধ্যে দিয়ে ইঞ্জেকশন পুশ করা হতো পেশেন্টকে। বাড়ির যে কেউই দিয়ে দিতে পারত। ঘুমের ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন। ওই স্ক্যালপ ভেন সেটেই একটা 50 সিসি সিরিঞ্জ লাগানো ছিল সেদিন, রক্তের ফোঁটা শুদ্ধ। ওই সিরিঞ্জের গায়ে চিত্রলেখার আঙুলের ছাপও পাওয়া গেছে। এমন একটি মোক্ষম প্রমাণ হাতে এসে যাওয়ার পর মেয়েটিকে ধরতে পুলিশের আর সময় লাগেনি। নিতিন প্রায় নিঃশব্দে শুনল পুরোটা। কফি এসে গেছে, চুমুক দিচ্ছে কাপে, ভাবছে কি যেন। অনিশ্চয় মজুমদার ভুরু নাচালেন। কি গল্পে ফাঁক পেলেন কিছু মেয়েটার ফেভারে? ফাঁক কি বলছেন? আমি তো বড় বড় গর্ত দেখতে পাচ্ছি। মেয়েটা কখন এসেছিল? কটায় গেল? কখন ডেড বডি আবিষ্কার হয়েছে? ওগুলো সব ফুল প্রুফ, আমরা বাজিয়ে দেখেছি। মেয়েটা এসেছিল 8:15 থেকে 8:30টার মধ্যে, গেছে ঠিক 9টায়। ফ্ল্যাট বাড়ির দারোয়ান চিত্রলেখার আসা যাওয়া দুইয়েরই সাক্ষী। ডেড বডি আবিষ্কার হয়েছে অ্যারাউন্ড 10:30। অ্যারাউন্ড 10:30? কে আবিষ্কার করেন? সৌম্যরূপের মা। মারা যাওয়ার 1.5 ঘন্টা পর কেন? চিত্রলেখাকে দেখেই সৌম্যরূপের মা পাশের ফ্ল্যাটে চলে গিয়েছিলেন। বোঝেনি তো, ছেলের এই দশায় বউ তাকে ডিভোর্স করতে চাইছে। কোন শাশুড়ি এমন পুত্রবধূর মুখ দর্শন করতে চায়? 9:30 নাগাদ অবশ্য তিনি ফিরে আসেন। এসে পর্দা সরিয়ে ছেলেকে একবার দেখেও গেছেন। ছেলে ঘুমোচ্ছে ভেবে তাকে আর ডাকেননি। মোটামুটি 10:30 নাগাদ রাতের খাবার খেত সৌম্যরূপ। তখনও ছেলে সাড়া দিচ্ছে না দেখে ডাক্তার এসেছিল রাত 11টা নাগাদ। তখন সবে রিগর মর্টিস সেট ইন করতে শুরু করেছে। ডাক্তারবাবুই মৃত্যুর টাইম লিখে দিয়েছেন, রাত্রি 9টা।
ইঞ্জেকশনটা ফুঁড়ে দিয়েই দুধ তাড়িয়ে পালিয়েছিলেন লীলাময়ী। সিরিঞ্জটা যে খুলে সরিয়ে ফেলতে হয় এই হুঁশও তখন আর ছিল না। বুঝেনি তো, খুনি একটা না একটা ভুল করেই। তবু কি তবু? খুনের মোটিভটা কি? যার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তাকে খামোকা খুন করতে যাবে কেন? ওইটাই তো খেলা, ওই জন্যেই তো বললাম আজব চিড়িয়া। পাকানো সিগারেট ঠোঁটে ঝুলিয়ে লাইটার জ্বালালেন অনিশ্চয়। আগুনের শিখা ধরে রেখে চোখ টিপে বললেন, ডিভোর্সের কাগজটা ক্যামোফ্লেজ, ছুঁতো, ওই ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার একটা পাসপোর্ট। ও জানতো বরকে নিরালায় পাবেই, ডিভোর্সের কিছু দরকার নেই। বর টেসে গেলেই বরের ন্যাচারাল ওয়ারিশান হিসেবে তার ভাগের সম্পত্তির প্রতিটি পাই পয়সা হাতে চলে আসবে, আর তাই নিয়ে ড্যাং ড্যাং করে নতুন শ্বশুরবাড়িতে গিয়ে উঠবে। কি নিখুঁত প্ল্যান! চিত্রলেখা আবার বিয়ে করছিল নাকি? তবে আর বলছে কি, লর্ড ঘর চালাচ্ছিল তো গুণময়ী নিজের কলেজের এক প্রফেসরের সঙ্গে। বেচারা সৌমরূপ হয়ে গিয়েছিল ডগ ইন দ্য ম্যানজার। এমন একটা মতলব ভাঁজল যাতে ডগ ভি খতম, মালকড়িও হাতে এসে গেল। লোকে নিন্দেও করতে পারবে না। সবাই বলবে, আহা, কচি বিধবা নতুন করে যদি জীবন শুরু করেই। সবই ঠিকঠাক ছিল, আলমারি থেকে গয়নাগাটিগুলো পর্যন্ত বের করে নিয়েছিল। শুধু ওই সিরিঞ্জটা যদি খুলে নিয়ে যেত। আচ্ছা, এক সেকেন্ড। সৌমরূপকে ব্যথার ইঞ্জেকশন, ঘুমের ওষুধ সবই কি ওই 50 সিসি সিরিঞ্জ দিয়েই দেওয়া হতো? ওগুলো তো ছোট ইঞ্জেকশন, 5 সিসি সিরিঞ্জ হলেই তো হয়ে যায়। ওই গোবদা সিরিঞ্জ তো অন্য কাজের জন্য রাখা থাকতো। সৌমরূপের যখন খুব বাড়াবাড়ি চলতো তখন নাকি নাকে একটা টিউব ফিট করে ওকে খাওয়ানো হতো। রাইলস টিউব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব ওই স্যুপ টুপ 50 সিসি সিরিঞ্জটায় ভরে ভায়া রাইলস টিউব ফিট দেওয়া হতো পেশেন্টকে। মেয়েটা কি ধরিবাজ দেখুন, জানতো বড় সিরিঞ্জ ছাড়া এয়ার এমব্লিজম করা যায় না। ফিজিওলজির স্টুডেন্ট তো। নিতিন একটুক্ষণ চুপ থেকে ফের জিজ্ঞেস করল, একটা কথা, মেয়েটা কতদিন আগে সৌমরূপকে ছেড়ে চলে গেছিল? এই তো লাস্ট পুজোর আগে, ধরুন প্রায় 8-9 মাস। কেন গেছিল? আশিক জুটে গেছিল, তাই শ্বশুরবাড়িতে থেকে প্রেম করার অসুবিধা হচ্ছিল। অবশ্য মেয়ের বাপ মা অন্য কথা বলছে। তাদের বক্তব্য সৌম্যরূপ অসম্ভব খিটখিটে হয়ে গিয়েছিল, যাচ্ছে তাই গালিগালাজ করতো বউকে, নোংরা নোংরা কথা বলতো, এমন চেঁচামেচি করতো যে নার্স পর্যন্ত টিকতো না। তবে বাপ মা মেয়েকে ভালো প্রমাণ করার জন্য এসব তো বলবেই। কিন্তু কথাগুলো তো মিথ্যে নাও হতে পারে। ডাজন্ট ম্যাটার। চিত্রলেখা যে ইদানিং প্রেম করছিল এটা ওর বাবা মাও অস্বীকার করতে পারেনি। আমাদের পক্ষে ওটাই যথেষ্ট। আর সৌমরূপের ভাইটা সেদিন কোথায় ছিল সন্ধেবেলা? ওই যে বললাম, ব্যান্ড পার্টি, পপ মিউজিক। বাবু সেদিন দলবল নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশনে প্রোগ্রাম করছিলেন। আমি ক্রস চেক করে নিয়েছি, ছেলেটা তখন ওখানেই ছিল। ফিরেছে কখন? রাত 12টার পর। আমাদের আলিপুর থানা তখন অকুস্থলে পৌঁছে গেছে। পুলিশ দেখে ছোকরা নাকি ঠক ঠক কাঁপছিল, জোর শক পেয়েছে আর কি। যতই হোক, দাদার মৃত্যু বলে কথা। সৌমরূপের মার এখন কি অবস্থা? পাথর, এক্কেবারে পাথর। মাত্র 2 বছরের মধ্যে এমন বড় বড় দুটো আঘাত, স্বামী গেল, ছেলে গেল। অনিশ্চয়ের মুখে হালকা ছায়া। আমার তো মেয়েটার বাবা মার কথা ভেবেও খারাপ লাগছে জানেন। আজ নাকি খুব ছোটাছুটি করেছে কোর্টে, তাও তো মেয়ে বেল পেল না। এখন 7 দিনের পুলিশ কাস্টাডি। কি কপাল!
ওই বজ্জাত মেয়ের জন্য বাবা মার মান সম্মান ধুলোয় মিশে গেল। হ্যাঁ, মেয়েটা এজাহার দিয়েছে, স্বীকার করেছে সব। অফ, সে মেয়ে যে কি ঠাটা, মুখে একদম কুলু পেটে বসে আছে, শুধু একটি বুলি তোতা পাখির মতো আউড়ে যাচ্ছে, আমি সৌম্যকে মারিনি। আমি বেরিয়ে আসার সময়ে সৌম্য যন্ত্রণায় ছটফট করছিল। আমি ওকে মেপে 2 সিসি ক্যাম্পোজ ইঞ্জেকশন দিয়েছিলাম সৌম্যরই রিকোয়েস্টে, তার বেশি আমি আর কিছু জানি না। মিতিন কি যেন চিন্তা করলো একটু, ঘড়িও দেখলো একবার। পার্থ আজ চটপট ফিরে আসবে বাড়িতে। সন্ধ্যাবেলা বুমবুমকে নিয়ে দিদির বাড়ি যাওয়ার কথা, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। কেসটা যেন টানছে চুম্বকের মতো। মিতিন বলেই ফেলল, পুলিশি কাস্টাডি মানে তো মেয়েটা এখন এখানেই আছে, এই লালবাজারেই। অনিশ্চয় হাত উল্টালো। আর কোথায় যাবে, তিনি এখন লক আপ আলো করে বসে আছেন। একটু আনা যায় মেয়েটিকে? কেন? দেখতাম, কথা বলতাম একটু। ও, আপনার থার্ড আই দিয়ে নতুন কিছু আবিষ্কার করতে চান? হ্যাঁ, অনিশ্চয় হো হো হেসে উঠলেন। আরে ম্যাডাম, গল্পে উপন্যাসে আপনাদের পেশাদার গোয়েন্দাদের যতই গুণগান করা হোক না কেন, আসল কাজ কিন্তু করি আমরাই। জহুরি যেমন রত্ন চেনে, আমরাও তেমন ক্রিমিনালদের চিনি। আমাদের খুব একটা ভুল হয় না। আপনি শত চেষ্টাতেও ওকে বাঁচাতে পারবেন না। কে বললো আমি বাঁচাতে চাই? আমি জাস্ট যাচাই করতে চাই। আমার সিক্স সেন্স বলছে কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে। মোটিভ ঠিক ক্লিয়ার হচ্ছে না। ওকে, দেখুন যাচাই করে, কয়লা যদি হিরে বনে যায়। একজন অফিসারকে তলব করে চাপা গলার নির্দেশ দিলেন অনিশ্চয়। মিনিট 15 মধ্যেই বন্দিনী হাজির, সঙ্গে ইউনিফর্ম শোভিতা 2 মহিলা প্রহরী। কয়েক মুহূর্ত স্থির চোখে চিত্রলেখাকে দেখল মিতিন। বয়স বড় জোর 27-28, সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় একটু লম্বা দোহারা চেহারা, রং মোটামুটি ফর্সার দিকে, মুখখানা ভারী মিষ্টি, লাবণ্য মাখা। তবে ওই মুখে এখন ঘন মেঘ জমে আছে, বাইরের আকাশের মতো। চুল টুল উস্কো খুস্কো চিত্রলেখার, ভাষা ভাষা চোখের নিচে গাঢ় কালির পোঁছ। মাত্র কয়েক ঘন্টাতেই দুগালে সাদা খড়ির দাগ। কাঁদছিল কি? অনিশ্চয় গমগমে গলায় বললেন, আপনাকে কেন ডাকা হয়েছে বুঝতে পারছেন? ইনি আপনার সঙ্গে কথা বলতে চান। যা প্রশ্ন করবেন ঠিক ঠিক জবাব দেবেন। চিত্রলেখা ভাবলেশীন। মিতিন মৃদুস্বরে জিজ্ঞাসা করল, শুনলাম আপনি কলেজে চাকরি করেন, কোন কলেজ? চিত্রলেখা ঘুরে তাকালোই না, স্থির চোখে দেওয়াল দেখছে। অনিশ্চয় গর্জে উঠলেন, কি হলো, জবাব কই? শব্দের অভিঘাতে যেন কেঁপে উঠল চিত্রলেখা, ঘাড় ঘোরালো একবার, চোয়াল শক্ত করে রেখেছে, তবে ওঠাপড়া করছে কণ্ঠনালী। আবার চট করে মুখ ঘুরিয়ে নিল। মিতিন অপ্রস্তুত মুখে উঠে দাঁড়ালো, আলতো হাত রেখেছে গিয়ে মেয়েটার পিঠে, টেনে পাশের চেয়ারে বসালো, কোমল গলায় বলল, নার্ভাস হচ্ছেন কেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। কথাটা যেন কানেই গেল না চিত্রলেখার। মিতিন গলা আরো নরম করল। কথা বলবেন না? ঠোঁট নড়ল চিত্রলেখার। আমার বলার কিছু নেই, আমি তো দোষী সাব্যস্ত হয়েই গেছি। মোটেই না, যতক্ষণ পর্যন্ত না জাজ রায় দিচ্ছেন ততক্ষণ অবধি আপনি দোষী নন। আমাকে একটা উত্তর দেবেন? আপনাকে দেখে সৌম্যরূপের সেদিন কি রিয়াকশন হয়েছিল? বলে কি লাভ, কে বিশ্বাস করবে? চিত্রলেখা নাক টানল। সৌম্য সেদিন আশ্চর্য রকম শান্ত ছিল, এক কথায় সই করে দিয়েছিল।
নিজেই বলল গয়নার বাক্সটা নিয়ে যেতে। বেশ, এবার বলুন তো, অত বড় সিরিঞ্জে ইঞ্জেকশন দিতে গেলেন কেন? চিত্রলেখার ভুরু কুঁচকে গেল। ছোট সিরিঞ্জ খুঁজে পাইনি, তাই ওটাই হাতের কাছে ছিল। সময় বলল, আপনি জানেন সিরিঞ্জে বাবলস থাকলে মানুষ মারা যেতে পারে? জানি, কিন্তু আমি সৌম্যকে মারিনি। ফের এক কথা। আরে তুমি মারুনি তো কে মেরেছে? ভূত? ঘর কাঁপিয়ে ধমকে উঠলেন অনিশ্চয়। তীব্র দৃষ্টি হেনে বারেক অনিশ্চয়কে দেখল চিত্রলেখা, তারপর মাথা হেট করে বসে আছে। নিতিন একটু সময় নিয়ে জিজ্ঞেস করল, আপনি যে ডিভোর্সের কাগজপত্র নিয়ে যাচ্ছেন, আপনার স্বামী জানতেন? চিত্রলেখা নীরব। আপনি যখন ফ্ল্যাট থেকে চলে এলেন তখন আপনার শাশুড়ি ফিরে এসেছিলেন? জবাব নেই। আপনার সঙ্গে শাশুড়ি, দেওর, এনাদের রিলেশন কেমন ছিল? এবারও উত্তর নেই। চিত্রলেখা যেন এখন গ্রানাইটের দেওয়াল। প্রতিটি প্রশ্নই প্রতিফলিত হয়ে ফিরে আসছে নিতিনের কাছে। আরো দু একটা জিজ্ঞাসা ছুড়ে হাল ছেড়ে দিল নিতিন। হেলান দিয়ে বসেছে চেয়ারে। অনিশ্চয়ের নির্দেশে চিত্রলেখাকে নিয়ে চলে গেল দুই মহিলা প্রহরী। ঘর ফাঁকা হতেই অনিশ্চয় বললেন, দেখেছেন তো কেমন ঠেটা? কোথায় বর মরেছে একটু চোখের জল থাকবে, অনুশোচনা হবে, তা নয়। হাহ, দেখে নেবেন, আমি ওকে ফাঁসিতে লটকাবো। নিতিন গুম হয়েছিল। হঠাৎ বলে উঠল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব মিস্টার মজুমদার। বলুন। আমি কি ওর বাড়ির লোকজনের সঙ্গে একটু মিট করতে পারি? মানে আনঅফিসিয়ালি। এখনো সংশয়? কৌতূহল। নিতিন বায়নার সুরে বলল, প্লিজ দাদা, আমি এই কেসটাকে একটু স্টাডি করতে চাই, পরে হয়তো আমার কাজেই লাগবে। ওকে ওকে, আমাদের ইনভেস্টিগেশনকে ডিস্টার্ব না করে যা খুশি করতে পারেন। নিতিন আর বসল না, দুটো একটা কথা বলে উঠে পড়ল চিন্তিত মুখে। পথে বেরিয়ে ব্যাগ থেকে চিরকুটটা বার করে দেখল একবার। আলিপুর অ্যাভিনিউ এর ঠিকানা, বেশ পশ এলাকা। আজই কি যাবে একবার? থাক, পার্থ চিন্তায় পড়ে যাবে, বরং কাল সকালই ভালো। আকাশলীনা বাড়িখানা বিশাল, 8 তলা। প্রতি তলায় 6খানা করে ফ্ল্যাট। দুটি লিফট দুদিকে অনবরত ওঠানামা করছে। গেটে সেন চক্ষু মেলে বসে আছে সিকিউরিটি, তারাই এ বাড়ির দারোয়ান। গেট পেরোতে গেলে যে কোনো অপরিচিত লোককেই তাদের খাতায় নাম লিখিয়ে ঢুকতে হয়। কোথায় যাচ্ছে সেটাও নিয়ম। নিতিন অবশ্য লিফট নিল না, হেঁটে হেঁটে উঠল 4 তলায়। প্রতি তলাতেই প্রকাণ্ড প্যাসেজ। উঠতে উঠতে দেখছিল নিতিন, কি সুন্দর ছকছকে বাড়ি, একটা ধুলোর কণা পর্যন্ত নেই। আহা, কবে যে নিতিনদের নিজস্ব বাড়ি হবে। নির্দিষ্ট ফ্ল্যাটের বেল টিপতেই দরজা খুলেছে এক তরুণ। টকটকে ফর্সা রং, পরনে পায়জামা পাঞ্জাবি, নিখুঁত কামানো গাল, এক মাথা চুল ফুলে ফুলে আছে, চোখটাও ফোলা ফোলা। দেখে মনে হয় এইমাত্র ঘুম থেকে উঠল। যুবকটি কায়দা করে জিজ্ঞেস করল, ইয়েস। নিতিন সপ্রতিভ গলায় বলল, আপনি নিশ্চয়ই অভিরূপ চৌধুরী? যুবকের চোখ সরু হলো। হ্যাঁ, কিন্তু আপনি? আপনাকে তো ঠিক। আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়, আমি লালবাজার থেকে আসছি। আপনার দাদা সৌম্যরূপ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ আছে। অভিরূপের মুখ চোখ পলকে বদলে গেছে। পাংশু মুখে বলল, আবার জিজ্ঞাসাবাদের কি আছে? মার্ডার তো অলরেডি অ্যারেস্টেড। তা হয়েছে, কিন্তু কেস সাজাতে গেলে আরও তো কিছু ইনফরমেশন দরকার। আশা করি আপনারা সকলেই সহযোগিতা করবেন।
ও শিওর শিওর, আসুন। অভিরূপ দরজা ছেড়ে দাঁড়ালো। ফ্ল্যাটের ভেতরে ঢুকে মিতিন চমকিত। অতিকায় ড্রয়িং হল, শ্বেত পাথরের মেঝে, মহার্ঘ সব ফার্নিচার, কোণে দেয়াল জোড়া অ্যাকোরিয়াম। বৈভব যেন চারদিক থেকে ঠিকরে পড়ছে। এবারই সম্পত্তির লোভে একাত্রা খুন ঘটে যেতেই পারে। লম্বা টানা নরম সোফায় এসে বসল নিতিন। অভিরূপ ভেতরে গিয়েছিল। এক মধ্যবয়সী মহিলাকে নিয়ে বেরিয়ে এসেছে। মহিলা তেমন সুশ্রী নন, বরং বেশ কুরুপাই। তবে গায়ের রংটি ক্যাটকেটে সাদা। মুখ চোখ কেমন নিষ্প্রাণ মহিলার, দৃষ্টি শূন্য। দেখেই বোঝা যায় এখনো শোক সামলে ওঠেননি। মিতিন উঠে দাঁড়িয়ে বলল, জানি আপনাদের বিরক্ত করা হচ্ছে, তবু কয়েকটা প্রশ্ন না করলে তো। না, বলুন। মহিলা উল্টো দিকে সোফায় বসলেন। আমি ঠিক আছি। আমি আপনাদের একটু আলাদা আলাদা করে প্রশ্ন করতে চাই, বলেই মিতিন অভিরূপের দিকে তাকিয়েছে। যদি কিছু মনে না করেন। ও ও নো প্রবলেম, আমি ভেতরে যাচ্ছি। অভিরূপ যেতে গিয়ে থমকাল। আচ্ছা, আপনার জন্য চা, শরবত কিছু পাঠিয়ে দেবো? নো থ্যাঙ্কস, একটু জল খাওয়াতে পারেন, ঠান্ডা। অভিরূপ অন্দরে মিলিয়ে যেতেই কথা শুরু করলো মিতিন। দেখুন মিসেস চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনেছেন কাল সকালে আপনার পুত্রবধূর অ্যারেস্ট করা হয়েছে। জানি, লালবাজার থেকে ফোন এসেছিল। আপনি কি ভাবতে পেরেছিলেন আপনার পুত্রবধূ এমন একটা কাজ করতে পারে? না, মহিলা আপনি জানতেন তো? অভিকে ফোন করে বলেছিল, মানে আমার ছোট ছেলেকে। কেন আসছি জানতেন? অভির মুখেই শুনেছিলাম। এ বাড়ি থেকে চলে যাওয়ার পর চিত্রলেখা কি ফোন টোন করতো? সমুই তো করতো। আমি লাইন ধরে হ্যান্ডসেটটা সমুকে দিতাম।
নিতিন দেখছিল মহিলাকে। এখন আর সৌম্যরূপের মার চোখে জলের আভাস নেই, স্বরও অনেক দৃঢ় শোনাচ্ছে। অনুচ্চ স্বরে নিতিন বলল, সেদিন চিত্রলেখা আসার পর তার সঙ্গে কোনো কথা হয়েছিল? না, সারাটা দিন ধরে ভেবেছিলাম নিজেকে সংযত রাখবো, কিন্তু ওকে দেখা মাত্রই মাথাটা কেমন গরম হয়ে গেল। বেরিয়ে গেলেন বাড়ি থেকে? হ্যাঁ, উল্টো দিকের ফ্ল্যাটে গিয়ে বসছিলাম। তখন বাজে কটা? ঘড়ি ঘড়ি তো দেখিনি, তবে হবে ওই 8:20-25। আপনার ছেলের মনে আছে, রেখা ডিভোর্স পেপার সই করিয়ে নিয়ে যাচ্ছে, আবার বিয়েও করবে শুনছি। আমি তবে এই ফ্ল্যাট, গাড়ি সবই আমার নামে। একটা জমিও আছে আমার নামে সল্ট লেকে। ব্যাংকের অ্যাকাউন্টটা জয়েন্ট ছিল, এখন আমিই হ্যান্ডেল করি। ওয়ান মোর কোশ্চেন, এটাই লাস্ট। আপনার ছেলের কোনো এলআইসি ছিল? ছিল একটা, ওই 1,02,000 টাকার। আপনার পুত্রবধূ নিশ্চয়ই নমিনি? না না, পলিসিটা তো চাকরি পেয়েই করেছিল, বিয়ের আগে। আমার ছোট ছেলে নমিনি, হয়তো বউয়ের নামেই ট্রান্সফার করে দিত। সে সুযোগই বা পেল কই। নিতিন 2-1 সেকেন্ড চোখ বুজে রইল, তারপর বলল, আপনি এখন যেতে পারেন। ছোট ছেলেকে কাইন্ডলি একটু পাঠিয়ে দিন। ধীরে পায়ে উঠে গেলেন মহিলা। ড্রয়িং হল পেরিয়ে একেবারে কোণে বুঝি তার ঘর। পর্দা সরিয়ে ঢুকে গেলেন সেখানে। সে ঘর থেকেই প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে অভিরূপ। হেলান দিয়ে বসে 2 হাত সোফার কাঁধে ছড়িয়ে দিল। আপনি তো প্রাইভেট ডিটেকটিভ, তাই না? নিতিন বেশ অবাক। কি করে জানলেন? লালবাজারে ফোন করেছিলাম এক্ষুনি। ও, আমি জেনুইন কিনা কনফার্ম করে নিলেন? সে তো করতেই হয়, রেস এসে যা জ্বালাচ্ছে। অভিরূপ মুখ বেঁকালো। বলুন, কি জানতে চান আপনি? বাহ, বেশ স্মার্ট তো। নিতিন একটু ঝেঁকে নিতে চাইল ছেলেটাকে। ভুরু কুচকে বলল, আপনার তো ঘটনার দিন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, তাই না? পুলিশ তো অলরেডি ভেরিফাই করে নিয়েছে। কটায় প্রোগ্রাম ছিল? 9টা ফটাতেই ছিল, স্টেজে ওঠার সময় তো ঘড়ি ঘড়ি দেখিনি। আপনাদের পপ টপ তো একটু রাতের দিকেই হয়, রাত 10টা-11টার আগে তো শুরু হয় না, ঠিক বলছি? সেদিন হয়েছিল। পুলিশ কিন্তু এটা কনফার্ম করেনি। মানে কি বলতে চাইছেন আপনি? আমি জানি
আপনাদের প্রোগ্রাম শুরু হয়েছিল রাত 10:30। মিতিন অন্ধকারে ঢিল ছুঁড়ল একটা। 9টা থেকে 10:30 এই সময়টা আপনি কোথায় ছিলেন? অভিরূপের মুখ সাদা হয়ে গেল, তোতলাতে শুরু করেছে। কে বললো? আন্দাজ লেগে গেছে। মিতিন মনে মনে হাসল, কড়া গলায় বলল, সেটা জানার প্রয়োজন নেই, আমার প্রশ্নের উত্তর দিন। আমি একজন বন্ধুর সঙ্গে ছিলাম। বন্ধু? না, মানে বান্ধবী। কি নাম? পল্লবী, পল্লবী সেন। আমি 9:30 অব্দি ওর সঙ্গে ছিলাম, বিশ্বাস করুন। তারপরে গিয়ে গ্রুপে জয়েন করি। আপনাকে পল্লবীর ঠিকানা, ফোন নম্বর দিয়ে দিচ্ছি, খবর নিয়ে দেখতে পারেন। ইনফ্যাক্ট আমরা দুজনে একসঙ্গে গোল পার্কের মোড়ে। আপনার বান্ধবীর সাক্ষ্য টেনেবল হবে না, তাকে ইন্টারেস্টেড পার্টি বলে গণ্য করা হবে। আপনি আমায় ভয় দেখাচ্ছেন কেন? আমি কি দাদাকে মারতে পারি? কেন নয়, দুনিয়ায় ভাতৃহত্যা অতি কমন ঘটনা। কিন্তু কেন মারবো? দাদার যা শরীরের হাল হয়েছিল, যা মেন্টাল কন্ডিশন ছিল, দাদা তো এমনিতেই যে কোনোদিন হার্ট ফেল করে মারা যেত। আর দাদা মারা গেলে আপনিও দাদার এলআইসিটা পেয়ে যান। এসব কি বলছেন? আমি স্বপ্নেও কখনো এসব ভাবিনি। হয়তো তাই, কিন্তু আপনাকে সন্দেহ করার যথেষ্ট যুক্তি আছে, নয় কি? বিশ্বাস করুন, আমি নয়, আমি কারো কোনো সাথে পাঁচে থাকি না। আর দাদার কথা ভাবলে এখনো আমার কান্না পায়। আর বৌদির কথা ভাবলে? মিতিনের গলা হিম শীতল। তিনি অ্যারেস্ট হওয়ায় আপনি নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। কেন খুশি হব? কেন? প্রথমত, আপনি ঝুটঝামেলা থেকে বাঁচলেন, মানে পুলিশের টানাহেচড়া থেকে। সেকেন্ডলি, টাকা পয়সার একটা সম্ভাব্য দাবিদার কমে গেল। থার্ডলি, তিনি আপনার দাদাকে কষ্ট দিয়েছেন, তিনি বিপাকে পড়ায় আপনার আনন্দ পাওয়ারই কথা। অভিরূপ ঠোঁট টিপে রইল একটুক্ষণ, মাথার উপর ফ্যান ঘুরছে, সেদিকে তাকালো একবার, তারপর চোখ নামিয়ে নিচু গলায় বলল, ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো। ওই না দাদাকে মেরেছে, এটা এখনো আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। কেন? তিনি তো অতি নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিলেন, আপনার দাদাকে এই অবস্থায় ছেড়ে গিয়েছিলেন। এ সময়ে বলা উচিত না, তাও বলছি, আমার দাদাও বৌদির ওপর কম মেন্টাল টর্চার করেনি। সারাক্ষণ খিটখিট মেজাজ, অশ্রাব্য গালাগালি। বৌদির মতো ডিগনিফাইড মেয়ে কেন সহ্য করবে বলুন তো? কতদিন বরদাস্ত করবে? মাত্র 6 মাস ঘর করেছে বলে সারা জীবন রোগী হাঁটতে হবে? একটা খিটখিটে পঙ্গু স্বামীর সঙ্গে থাকতে হবে? অবশ্য দাদার দিক থেকে দাদাও ঠিক, জানেন তো, একটা টক বগে ইয়ং ছেলে হঠাৎ যদি পার্মানেন্টলি ইনভ্যালিড হয়ে যায়, তার তো কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হতেই পারে, তাই না? আমি এমন অবস্থায় পড়লে আমারও হতো হয়তো। অনিশ্চয় মজুমদার যতটা অপগণ্ড বলেছিলেন তত যেন অপগণ্ড নয়। ঘটে বেশ যুক্তি বুদ্ধি আছে ছোকরার। মিতিন টেরচে চোখে তাকালো। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বৌদি খুনি নন? এই কথা তো বলিনি। হয়তো বৌদি সেদিন সেই মোমেন্টে কি ঘটেছিল কেমন করে বলবো? হয়তো দাদা এমন কিছু করেছিল বৌদি উত্তেজনার মাথায়। অভিরূপ ঠোক গিলল। আমি আসলে বলতে চাইছিলাম, বৌদিকে অপরাধী ভাবতে আমার ঠিক ভাল লাগছে না। আপনার বৌদির ওপর বেশ উইকনেস আছে মনে হচ্ছে। না 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 না, আমি নিউট্রাল। আমি যা দেখেছি বুঝেছি তাই বলছি। আপনি জানেন আপনার বৌদি আবার বিয়ের কথা ভাবছিলেন? আমি সবই জানি, আর দোষও দেখি না কিছু, বুঝলেন তো। আফটার অল তারও তো একটা লাইফ আছে। কেন একটা ইনভ্যালিড লোকের জন্য সে পচে মরবে বলুন? প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার আছে। বৌদি যখন সেদিন ফোন করে ডিভোর্সের কথা বলল, আমি বলেছিলাম
তোমার এই ডিসিশন আরো আগেই নেওয়া উচিত ছিল। না, ছেলেটার ওপর বেশ শ্রদ্ধাই জাগছে। নিতিন চোখ মুচকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার মার সঙ্গে বৌদির সম্পর্ক কেমন ছিল? মা একটু রিজার্ভ প্রকৃতির, তবে মা একেবারে দাদা অন্তপ্রাণ। দাদা কষ্ট পেলে অবশ্য মা কোনোদিনই বৌদিকে মুখে কিছু বলেনি, অ্যাটলিস্ট আমি যতদূর জানি আর কি। পুরো এপিসোডটাই বড় স্যাড। নিতিন উঠে দাঁড়ালো। আচ্ছা, আপনার মা বলছিলেন দাদা মারা যাওয়ার সময় তিনি রানীদের ফ্ল্যাটে ছিলেন। কোন ফ্ল্যাটটা রানীদের? এই তো ঠিক উল্টো দরজাটাই। আপনি কি এখন আবার ওখানেও যাবেন নাকি? এই মিনিট 5-7, অল্প 2-4টে কথা আছে আর কি। কার সঙ্গে কথা বলবেন? সে তো এক ঢকঢকে বুড়ি। মা যে কি করে ওর সঙ্গে কমিউনিকেট করে, চোখে দেখে না কিছু, আপন মনে বিড়বিড় করে যায়। নিতিন থমকালো সামান্য। ও বাড়িতে আর কে আছেন? আছে বুড়িরই স্যাঙাত এক আধকালা ঝি, অন্নদা মাসি। বুড়ি কিন্তু খুব বড় বাড়ির বউ ছিল, জানেন তো। সিংহগড়ের জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ। এই যে আমাদের এই কম্পাউন্ডটা, গোটাটা ওদের জমি ছিল। ওই ছেলেরাও ঘ্যাম ঘ্যাম, কেউ স্টেটসে, কেউ কানাডায়। বড় বড় নাতি নাতনি আছে। নিতিন বিনা মন্তব্যে শুনছিল। দরজায় এসে বলল, আপনার মাকে বলবেন চললাম, তবে দরকার হলে আবার এসে জ্বালাবো কিন্তু। অভিরূপ ঘাড় নাড়ল, হাসলো সামান্য, মুখে কিছু বলল না। রানী লাহিড়ের ফ্ল্যাটে ঢুকে নিতিন ভিড়মি খাওয়ার জোগাড়। এটা এক মিনি রাজপুরী। দেওয়ালে ইয়াব বড় বড় অয়েল পেন্টিং, মোষের মাথা, বাঘের চামড়া, সিলিং এ পেল্লাই ঝাড় লণ্ঠন। আস্ত বাঘ আছে একখানা, পিতলের, তবে সবেতেই বেশ ধুলোর আস্তরণ। অন্নদা মিদিনকে রানী লাহিড়ির ঘরে নিয়ে এলো। প্রায় মানুষ সমান উঁচু আবলুস কাঠের পালঙ্কে আধশোয়া হয়ে আছেন বৃদ্ধা রানী। কুঞ্চিত চামড়া, সনের দড়ির মতো
বলল, মা, পুলিশের লোক এসেছে। রানী খড়খড় করে উঠলেন। কি ব্যাপার বলো তো বাসা? সেদিনও এসে এক গাদা জেরা করে গেলে, আজ আবার এসো? আজ জেরা নয়, আপনার সঙ্গে আজ গল্প করতে এসেছি। ও মা, ইজে মেয়ে পুলিশ! খালে খালে কত কি হলো, পিঠে পুলির ন্যাজ গজালো, মেয়ে ছেলেও পেয়দা হয়েছে। তা বাসা, সমু মূল্য বলে তোমরা বারবার আমার কাছে আসছো কেন গো? বাড়ি সমুরমা আপনার বন্ধু না? অপনার কথা বলছো? আহা, বড় দুঃখী মেয়েরা। ছেলেটাকে নিয়ে কটা বছর বেচারার কি আথান্তরি না গেল। আপনার কাছে এসে খুব কান্নাকাটি করতেন বুঝি? এক জায়গায় তো মানুষকে হালকা হতে হয়। আমার ছেলেরা থেকেও নেই। অপর্ণার ছেলেটা বেঁচে মরেছিল। দুজনে দুজনকে মনের কথা বলে দুঃখ জুড়তুম। বিধাতার কি লীলা, সেই ছেলেটাকেও বউটা মেরে দিয়ে গেল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মাগি ধরা পড়ছে। ভগবান মাতার উপর আসে না। মেল ট্রেনের মতো কথা বলে চলেছেন রানী। হঠাৎ দেওয়াল ঘড়িতে বাজনা বেজে উঠল। বিচিত্র এক সুর, বিদেশি। থামতেই ঢং ঢং ঢং। 12টা বাজছে। কবজি ঘুরিয়ে নিজের ঘড়ি মিলিয়ে নিল নিতিন। বৃদ্ধাকে থামানোর জন্যই বলল, আপনার ঘুড়ির আওয়াজটা তো জব্বর। আমার সিলি ফাটিয়েছে কানাডা থেকে। আওয়াজটা বড্ড জোর, শুনলে বুক কেঁপে যায়। রানী মাড়ি বিছিয়ে হাসলেন। তবে মজাও আছে। ঘর অন্ধকার করে দিলে এ ঘড়ি আর বাজবে না। মিতিন অনুসন্ধিৎস চোখে তাকালো। ওপরে নিচে দুটো কালো কালো টিপ রয়েছে ঘড়িটার। ফটোসেল। আজকাল অবশ্য এ ঘড়ির কলকাতাতেও ছড়াছড়ি। ঘন্টা যখন বাজছে আলো নিভিয়ে দাও, অমনি আওয়াজ বন্ধ। বৃদ্ধা আপন মনে বিড়বিড় করে চলেছেন। আমি তো এই ঘন্টার ভয়েই আলোই চালি না। দিনের বেলাটুকু কান বুঝে কাটিয়ে দিই। ব্যাস, সন্ধে হলেই নিশ্চিন্দি। আলো না জ্বললে আমার কি বলো, অন্ধের কি বা দিন আর কি বা রাত্রে। বটেই তো। মিতিন ঘাড় দোলাতে গিয়েও থেমে গেল। বলল, অপর্ণা দেবী যে বললেন আপনার ঘড়িতে সেদিন 9টা বাজলো। বেজেছিল তো। অপর্ণা বলল 9টা বেজে গেছে। এবার দেখি, আস্তে আস্তে ঘরে যাই। বউটা হয়তো এতক্ষণে বিদেয় নিয়েছে। উনি কি ঘন্টা বাজার পরেই চলে গেলেন? না, তারপরেও তো ছিল কিছুক্ষণ। ঘন্টা বাজার ঠিক আগেই কি এসেছিলেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ভেবে নি। বৃদ্ধার গোটা মুখ মুচকে গেল। পরক্ষণে উদ্ভাসিত, মনে পড়েছে, মনে পড়েছে। ঘন্টা বাজার অনেক আগেই এসেছিল। কান্নাকাটি করছিল খুব। আমি কত মাথায় হাত বোলালো। একটু শান্ত হয়ে সুস্থির হয়ে অন্নদাকে পান কিনতে পাঠালো। পান আনার পরই তো ঘরে চলে গেল। ও আচ্ছা মাসিমা, উনি কি এসে বউয়ের নামে খুব নিন্দে করতেন? নিন্দেও কারোরই করতো না বাসা, দুষ্ট নিজের কপালকেই। আপনার সঙ্গে বউটার আলাপ ছিল? ছিল একটু আধটু। বড় বিদ্যের দেমাগ ছিল মাগির। আমার সঙ্গে বেকাসুরে কথা বলতো। যা, এখন জেলে লোভ শিখা। কিছু না বলতেই অন্নদা এক কাপ চা নিয়ে এসেছে। চুমুক দিয়েই উঠে পড়ল বিতিন। অন্নদার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে এলো ঘর ছেড়ে। এবার লিফট ধরেই নামলো, সিঁড়ি বেয়ে নয়। একা মনে ভাবতে ভাবতে কখন যেন গেটের বাইরে চওড়া ফুটপাত ধরে হাঁটছে। ওপরে শ্রাবণের মলিন আকাশ, নিচে এক বিষণ্ণ দিন।
দিনটা যেন সেঁধিয়ে যাচ্ছিল নিতিনের বুকের ভেতর। একটা ছবি ফুটে উঠছে, আবছা, মিলিয়ে যাচ্ছে। হঠাৎই মস্তিষ্কের কোষে বিদ্যুতের ঝলকানি। মিতিন দাঁড়িয়ে পড়ল। 1 সেকেন্ড চোখ পিটপিট করে ভাবলো কি যেন, তারপরে উল্টো মুখে দৌড়েছে সোজা আকাশলীনা। হাঁপাতে হাঁপাতে সিকিউরিটি কাম দারোয়ানের ঘরে ঢুকল। মিনিট দশকের মধ্যেই সিকিউরিটির ঘর থেকে বেরিয়ে এসেছে মিতিন। মুখ তার বর্ষার আকাশের মতো থমথমে। অভিরূপ দরজা খুলে চমকে গেল। আপনি আবার? মিতিন ভারী গলায় বলল, বলেছিলাম তো, দরকার হলে আবার আসতে পারি। বলুন, কি দরকার? আপনার মাকেও ডাকুন, একসঙ্গেই দুজনকে বলবো। আওয়াজ পেয়েই বুঝি অপর্ণা বেরিয়ে এসেছেন ঘর থেকে। বিস্মিত চোখে দেখছেন মিতিনকে। দুজনের দৃষ্টি উপেক্ষা করে মিতিন সোজা সোফায় গিয়ে বসল। কেটে কেটে বলল, চিত্রলেখা ফাঁসি কাটে ঝুললে আপনার কি ভালো লাগবে অপর্ণা দেবী? অপর্ণা নিরাসক্ত চোখে তাকালেন। অনেক পাপের ফল তো ভুগতেই হবে। তার থেকেও বড় পাপ কিন্তু আপনি করেছেন। আপনি সৌম্যরূপকে মেরে ফেলেছেন। কি পাগলের মতো কথা বলছেন? অভিরূপ চেঁচিয়ে উঠল, আপনি জানেন কি বলছেন? ঠিকই বলছি। অপর্ণা দেবী সজ্ঞানে সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আপনার দাদাকে হত্যা করেছেন। মিতিন সরাসরি অপর্ণার চোখে চোখ রাখল। অঙ্কটা ফেটেছিলেন খুব ভালো, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। অপর্ণা নতমস্তকে দাঁড়িয়ে। অভিরূপ একবার মাকে দেখছে, একবার মিতিনকে। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন বলি, দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দিচ্ছি। ভুল হলে অপর্ণা দেবী সংশোধন করে দেবেন। চিত্রলেখা সেদিন ঘরে ঢোকা মাত্র অপর্ণা দেবী বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। আবার ফিরে এলেন। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে তখন। পর্দার এপার থেকে নিঃসারে শুনছেন। বুকের মধ্যে কান্না জমে উঠছে, সঙ্গে সঙ্গে ক্রোধ। চিত্রলেখার ঘুমের ইঞ্জেকশন দেওয়া দেখলেন অপর্ণা দেবী। সত্যি, ছোট সিরিঞ্জ খুঁজে না পেয়ে রাইলস টিউবের জন্য রাখা ওই 50 সিসি সিরিঞ্জটা দিয়েই সৌম্যরূপকে ঘুম পাড়িয়ে দিয়েছিল চিত্রলেখা। ব্যথায় ছটফট করছিল সৌম্যরূপ, শুধু ব্যাধির যন্ত্রণায় নয়, মনের ব্যথাতে। দেখে দেখে সহ্য হচ্ছিল না অপর্ণা দেবীর। তাই চিত্রলেখা বেরোনোর মুখে মুখে তিনি সরে গেলেন নিজের ঘরে। ওর ঘরটা একচেরে। সৌম্যরূপের ঘর থেকে বেরোনোর সময় প্রায় দেখাই যায় না। চিত্রলেখা চলে যাওয়ার পরপরই ছেলের ঘরে এলেন অপর্ণা। হাতে তখন তার গ্লাভস অথবা রুমাল। পুত্রবধূ দয়া দেখিয়ে স্বামীকে ঘুম পাড়ানো তখন তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। উনি নিজে ডাক্তারের স্ত্রী। এয়ার এম্বলিজম কি করে করতে হয় ওনার জানা আছে। বুকে পাথর চেপে ঘুমন্ত ছেলের হাতে বাতাস ইনজেক্ট করলেন অপর্ণা দেবী। বুদ্ধিও অপর্ণা দেবীর অতি ক্ষুরধার। 10-15 মিনিট অপেক্ষা করে ছুটলেন সামনের ফ্ল্যাটে। অন্ধকার ঘরে তখন শুয়ে আছেন রানী লাহিড়ী। তার ঘরের আলো জ্বাললেন, তার সঙ্গে কথাও শুরু করলেন। মনের মধ্যে তখন তার তোলপাড় চলছে, কথা বেরোচ্ছে না, শুধুই শুধুই কান্না আসছে। কাঁদতে কাঁদতেও হিসাব ভুলেননি অপর্ণা দেবী। ঠিক 10টা বাজার মিনিট কয়েক আগে অন্নদাকে পান কিনতে পাঠিয়ে দিল। ঠিক 10টা বাজার পর ঘন্টা বাজা শুরু হলো। 1, 2, 3, 4 কথা বলতে বলতে এক পা করে সুইচ বোর্ডের দিকে সরে যাচ্ছিলেন অপর্ণা দেবী।
নবম ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গেই আলো অফ। দশম ঘন্টার বাজলই না। অন্ধ রানী লাহিড়ী কিছুই টের পেলেন না, কিন্তু তাকে 9টার ঘন্টা বাজার কথাটা অপর্ণা দেবী স্মরণ করিয়ে রাখলেন এবং অন্নদা ফেরার পর তিনি নিজ ফ্ল্যাটে ফিরে এলেন। তখন প্রায় রাত 10:30 হবে। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলেন, তারপর পুলিশও। যেভাবে যা চেয়েছিলেন অপর্ণা দেবী সবই পরপর ঘটতে লাগলো। একই দিনে মা, তার উপর 9টার অ্যালিবাই তার করাও আছে, তাই তিনি আগাগোড়া সমস্ত সন্দেহের ঊর্ধ্বে থেকে গেলেন। কিন্তু একটা কথা তার মাথায় আসেনি। অন্নদাকে কায়দা করে হটিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু সে যে চিত্রলেখা যাওয়ার 1 ঘন্টা পরে ফ্ল্যাট বাড়ি ছেড়ে বেরোচ্ছে, এই তথ্য তো সিকিউরিটির কাছ থেকে খুব সহজেই আদায় করা যায়। অতএব 9টার সময় চিত্রলেখাও যাচ্ছে, আবার 9টার সময় অন্নদাও বেরোচ্ছে, দুটো কিছুতেই মেলানো যাবে না। তাছাড়া তিনি ছেলের ব্যাপারে এত কনসার্ন, সেই ছেলেকেই তিনি ভেজিটেবল স্টিউ দিচ্ছিলেন না চিকেন স্টিউ দিচ্ছিলেন তাও ঠিক মাথায় রাখতে পারেননি, কারণ তিনি তো ছেলেকে সেদিন খাবারই দেননি। তার আগেই সব শেষ। চিত্রলেখার উপর আপনার এত আক্রোশ অপর্ণা দেবী? নিরীহ এই মেয়েটাকে এইভাবে ফাঁসাতে চাইছিলেন? সহসা অপর্ণার চোখ মুখ বদলে গেছে। বিকৃত গলায় চিৎকার করে উঠলেন, যা করেছি বেশ করেছি, আমার ছেলের ভালোর জন্য করেছি। ধুকতে ধুকতে মরার হাত থেকে ওকে আমি মুক্তি দিয়েছি, মুক্তি। যে ওকে এত কষ্ট দিয়েছে তাকে বা আমি ছাড়বো কেন? কেন? চিৎকার ক্রমশ কান্নায় বদলে যাচ্ছে। বুক ফাটা কান্নায় টুকরে টুকরে উঠছে অপর্ণা। গোটা ফ্ল্যাট মথিত হচ্ছে হাহাকারে। মিদিনের বুকটাও মুচড়ে মুচড়ে উঠছিল। আহারে, একজন মা কত যন্ত্রণা পেলে তবেই না এভাবে সন্তানকে স্নেহ এত তীব্র হয়। মিতিল এখন কি করবে? নিঃশব্দে চলে যাবে এখান থেকে? না, তা হয় না। চিত্রলেখাকেও তো বাঁচাতে হবে। কাঁপা কাঁপা পায়ে টেলিফোনের দিকে এগিয়ে গেল গায়ের পরে কোমল করে পরশ পুলানি, ঘুমের বুড়ি আসছে উড়ি নয়ন ঢুলানি, গায়ের পরে কোমল করে